নমস্কার, সাহিত্য চিরন্তন বাংলা অডিও স্টোরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সাহিত্য চিরন্তনের আজকের নিবেদন ধর্মদাস মিত্রের লেখা খাদে ডাকাতি। রাত গভীর, তাই আবার শীতের রাত। বাইরে অমাবস্যার অন্ধকার। গড়গড়ায় শেষ টান দিয়ে ঠাকুরদা বলতে আরম্ভ করলেন, হ্যাঁ, অনেক দিনের কথা, বছর 20-25 হবে বোধ হয়। আজকাল বর্ধমান জেলায় যেখানে বর্ধিষ্ণু উখরা গ্রাম রয়েছে না, ঠিক সেইখানে ছিল মনোহরপুর কলিয়ারি, কয়লার খাদ। এই কথা জানিস তো, রানীগঞ্জ সীমানায় অনেক দিন থেকেই কয়লা পাওয়া যায়, খুব বেশি পরিমাণে। আমি তখন কাজ করতাম রানীগঞ্জের কাছাকাছি সেই মনোহরপুর কলিয়ারিতে। তখনকার দিনে মনোহরপুর কলিয়ারির মতো বড় কলিয়ারি এদেশে বেশি ছিল না। সাহেব শুভরাও তাই মোটা মাইনে নিয়ে ওইখানেই কাজ করতে আসতো। আমি ছিলাম খাদের ক্যাশিয়ার বাবু। অনেক দিন বিশ্বস্তভাবে কাজ করে এসেছি, তাছাড়া ধর্মভীরু লোক, সেই জন্যই আমাদের সাহেব টেন্ডেনের আমার উপর ছিল অগাধ বিশ্বাস। প্রথম প্রতিদিনকার কয়লা বিক্রির টাকা রানীগঞ্জের থানায় জমা দেওয়া হতো, কিন্তু তাতে ছিল ভীষণ অসুবিধা। সেই জন্য একদিন সাহেব আমাকে ডেকে বললেন, বাবু, তুমি এই খাদে অনেক দিন কাজ করছো, তোমাকে ছাড়া আর কারো ওপরে আমার বিশ্বাস নেই। আমি তোমাকেই বলছি, তুমি আমার একটা কথা রাখবে? একের রাজার জাত, তাই আবার এমন মিষ্টি কথা। আহ্লাদে আটখানা হয়ে ইংরেজি বাংলায় মিশিয়ে কোনো রকমে ভাব প্রকাশ করলাম, হুজুরের কাজে আমি প্রাণ পর্যন্ত দিতে প্রস্তুত আছি। সাহেবও এই চাইছিল বোধ হয়। আমার প্রতিশ্রুতি পেয়ে বলতে শুরু করলে, প্রতিদিনকার কয়লা বিক্রির টাকা আমি তোমার কাছেই জমা রাখতে চাই বাবু, তোমার এতে আপত্তি নেই তো? প্রথমটা সাহেবের কথায় যেভাবে উৎসাহিত হয়ে উঠেছিলাম, সাহেবের প্রস্তাবের পর সেই উৎসাহ ভয়ে আকাশগামী ফানুসের মতো এক মুহূর্তে উবে গেল। কারণ আমি থাকতাম খাদের কোয়ার্টারে, চারপাশে 2-4 জন বাবু ও সাহেবদের কোয়ার্টার, বাকি সব কুলিদের বস্তি। অত টাকা এমন ক্ষেত্রে নিজের বাড়িতে রাখা মোটেই নিরাপদ ছিল না। তাও নিজের টাকা হলে তেমন কিছু হতো না, টাকা কোম্পানির। হারালে বা চুরি গেলে কোনো কৈফিয়ত শুনবে না, একেবারে হাতকড়ি। একদিকে চুরি যাবার ভয়, অপরদিকে সাহেবের কাছে প্রতিশ্রুতি দিয়ে ফেলেছি, দুটানায় পড়ে গেলাম। শেষ পর্যন্ত টাকার থলেটি হাত পেতে সাহেবের কাছ থেকে নিতেই হলো, এবং বন্ডেও সই করে দিলাম। বাড়ি ফিরে তোদের ঠাকুরমার কাছে সমস্ত ঘটনাটা বললাম, এমনকি টাকাগুলি গচ্ছিত রাখার জন্য একদিনে 50 টাকা মাইনে বেড়ে গেল, এ সুখবরটাও দিতে ভুললাম না। তোদের ঠাকুরমা তো মাইনে বাড়ার কথা শুনেই উল্লসিত হয়ে উঠলেন। টাকা চুরির ভয় তার মনে স্থানও পেল না। দিন 20 কাটল নিরাপদেই। প্রতিদিনের কয়লা বিক্রির টাকা আমার কাছে জমে, টাকার থলি ক্রমশ ভারী হয়ে ওঠে। এমনিভাবে শেষ মাসে আমার কাছে জমল 12,000 টাকা। কুলি মজুদদের মাইনে প্রতি মাসে আমাকেই বিলি করতে হতো। এবারও পূর্বের মতোই সাহেব আমাকে ডেকে বললে, বাবু,
এই তোমার কাছে প্রতিদিন বিক্রির হিসেবে কত টাকা জমেছে? হিসেবের খাতাটা সাহেবের চোখের সামনে মেলে ধরে বললাম, 12,000 টাকা হুজুর। কাগজটার ওপর কিছুক্ষণ চোখ বুলিয়ে নিয়ে সাহেব বললে, এক কাজ করো বাবু, কলকাতার ব্যাংক থেকে টাকা বের করে আনা অনেক ঝঞ্ঝাট। তাছাড়া প্রতি মাসে লোক এবং পুলিশ যাওয়ার ট্রেন ভাড়ায় অনেক বাজে খরচ হচ্ছে। তার থেকে তোমার কাছে ওই ডেলি সেলের যে টাকাটা জমেছে সেই থেকেই কুলি মজুর ও বাবুদের মাইনেটা কাল দিয়ে দাও। আচ্ছা বাবু, সাহেব আর কুলিদের মোট কত টাকা মাইনে দিতে হয়? বিনীতভাবে বললাম, 7,000। সাহেব উত্তর দিলেন, ওই টাকা থেকে 7,000 টাকা খরচ করে বাকি 5,000 তোমার কাছেই রেখে দাও। আগামী মাসের অ্যাকাউন্টের সঙ্গে এই টাকাটাও যোগ করে দিও। সম্মতিসূচক ঘাড় নেড়ে সাহেবের কাছ থেকে ফিরে নিজের আপিসে স্থির মনে বসে প্রমাদ গুনলাম। খাদ জায়গা খারাপ, এমনকি কলকাতার ব্যাংক থেকে দিনের বেলায় মাইনের টাকা বের করে আনা হতো, পুলিশ ঘেরাও করে অতি সাবধানে। আর আজ আমাকে 12,000 টাকা বের করে আনতে হবে আমার খাদের কোয়ার্টার থেকে। কেউ যদি দেখতে পেয়েছে তবে সেই রাত্রেই বাড়ির সবকটি প্রাণীর প্রাণ বাঁচানো বিপদ হয়ে উঠবে। টাকা তো চুরি যাবে নিশ্চয়ই, কিন্তু হুকুমের চাকর আমি, ন্যায় অন্যায়ের বিচার বা প্রাণের ভয় করলে আমার চলবে না। তা করলে হয়তো চাকরিও টিকবে না। অগত্যা চিন্তান্বিতভাবেই কোয়ার্টারে ফিরলাম। এতদিন টাকা রেখেছিলাম গোপনে। পরদিন যখন সকলে জানবে কলকাতায় টাকা আনতে লোক যায়নি, টাকা বেরুচ্ছে ক্যাশিয়ার বাবুর বাড়ির থেকে, রাত্রির মধ্যে সমস্ত বাড়ি চড়াও করে লুট করে নিতে কতক্ষণ? পরদিন যথাসময়ে টাকার থলেটি হাতে নিয়ে আপিসে যাচ্ছি। পথে মুখোমুখি কুলি সর্দার মংরুর সঙ্গে দেখা। মংরু তার স্বভাবসুলভ হাসি হেসে বললে, ক্যাশার বাবু, আমাদের মাইনা আজ দিবি নাই? থলিটির পানে তার লোলুপ দৃষ্টি। অকারণেই বুকটা কেঁপে উঠল। তবুও চেপে বললাম, দেব বই কি, মাইনে দেবো না আবার? পরে সে যা উত্তর দিল তার ভাবার্থ এই যে কলকাতায় লোক না যাওয়াতে তারা ভেবেছিল হয়তো মাইনে দেওয়া আজ হবে না, কিন্তু ক্যাশিয়ার বাবুর বাড়িতে মাইনের টাকা রাখা আছে দেখে তারা খুব খুশি হয়েছে। কাউন্টারের ভেতরে বসে প্রত্যেকের মাইনের টাকা পৃথক পৃথকভাবে সাজিয়ে রাখলাম। তারপর মাইনে নেওয়ার ঘণ্টা বাজল। মাইনা প্রত্যাশী কুলি মজুরের কলরোলে মুখরিত হয়ে উঠল কাউন্টারের চারিদিক। মাইনের টাকা বাদ আমার পাশের থলিতে তখনও 5,000 টাকা। কুরুক্ষেত্রের যুদ্ধে অভিমন্যুকে যেমন সপ্তরথীতে ঘিরে ধরেছিল, আমার অবস্থাও তখন তাই। চারিদিকে কুলি মজুরেরা মাইনে নেবার জন্য চিৎকার শুরু করেছে। কাউন্টারের ভেতর আমি যখের মতো টাকাগুলি আঁকড়ে বসে আছি। ভয়, বিস্ময় ও কাজের চাপে প্রাণ বেরুবার জোগাড়। একে একে মাইনে দিতে দিতে প্রায় সন্ধে হয়ে গেল। খাদের সিটি বেজে উঠে ছুটির কথা প্রচার করল। যারা মাইনে পেয়ে গেছিল তারা ছুটল আপন আপন ঘরের দিকে। বাকি কজনের মাইনেও দিয়ে ফেললাম 8 ঘন্টার মধ্যে। এতক্ষণ ভাববার পর্যন্ত সময় পাইনি, কিন্তু এখন মনে হলো এই এতগুলি টাকা শুদ্ধ থলিটি নিয়ে এই রাত্রির অন্ধকারে কোয়ার্টারে ফিরব কি করে? কুলিরা টাকা দেখে গেছে, তারাও অতর্কিতে রাস্তায় আমায় আক্রমণ করতে পারে।
সাহেবের কাছে সোজা গিয়ে বললাম, হুজুর, so many rupees, no safe to go home. কজন আদমি সাথ মে দিয়ে দিন। সাহেব আমার ভাষায় অসাধারণ পাণ্ডিত্য দেখেই হয়তো একটু করুণার হাসি হেসে কজন আপিসের প্রহরীকে আমার সঙ্গে দিলেন, আর এ কথাও বললেন, বাবু, তুমি ভুল করেছ। এত টাকা একসঙ্গে বাড়ি থেকে বের করে না এনে 7,000 টাকা নিয়ে এলেই চলতো। মনে মনে বললাম, তোমার যখের ধন গচ্ছিত রাখতে আমার যে কি অবস্থা হয়েছে তা তুমি কি করে বুঝবে সাহেব। বাড়িতে পৌঁছে ভুলবশত সঙ্গের প্রহরীগুলোর মুখের ওপরেই দরজাটা বন্ধ করে দিলাম। তারপর ভেতর থেকেই বলে দিলাম তারা এখন যেতে পারে। তাদের পায়ের জুতোর শব্দ দূর থেকে দূরান্তরে মিলিয়ে গেল। তোদের ঠাকুরমার হাতে থলেটি দিয়ে খেয়ে দিয়ে দরজায় খিল এঁটে শুয়ে পড়লাম। তোদের বাবা কাকা তখন ছেলে মানুষ, তারা তখন ঘুমিয়ে পড়েছে। সারা দিনের পরিশ্রমের পর আমারও তন্দ্রা এসেছিল। ঘুমিয়ে পড়েছিলাম না তন্দ্রাচ্ছন্ন ছিলাম ঠিক বলতে পারবো না। হঠাৎ খটখট আওয়াজে ঘুমটা ভেঙে গেল। চোখ দুটো রগড়ে নিয়ে ভালো করে কান খাড়া করে শুনলাম। হ্যাঁ, সত্যি আমি জেগে উঠেছি এবং বাইরের দরজায় কে কড়া নাড়ছে। তোদের ঠাকুরমারও সে শব্দে ঘুম ভেঙেছিল। দুজনে দুজনের মুখের পানে তাকিয়ে ভয়ে কাঁপছি। গায়ের লোমগুলো খাড়া হয়ে উঠেছে। ধর্মভীরু লোক আমি, বিপদে পড়লে ভগবানকেই ডাকি। সেই জন্যে ইষ্ট নাম জপ করতে লাগলাম, বিপত্তারণ মধুসূদন রক্ষা করো। ততক্ষণে ধূপ ধূপ করে দুটো শব্দ হলো। ঠিক বুঝলাম কলিয়ারির কোয়ার্টারের ছোট পাঁচিল ডিঙোতে চোরের বিশেষ বেগ পেতে হয়নি। তারপরেই বাইরের দরজায় খিল খোলার শব্দ আর অনেকগুলি পায়ের আওয়াজ। সে শব্দ ক্রমশ আমাদের শোবার ঘরের দরজায় এসে থামল, আর দরজার কড়া নড়ে উঠতে লাগলো জোরে জোরে। সেই সঙ্গে গুরুগম্ভীর স্বরে বাইরে থেকে কে বলে উঠল, দরজা খোলো, দরজা খোলো শিগগির, না হলে দরজা ভাঙব। কড়া নাড়ার চোটেই একটি ইটের গাঁথনি পাকা ঘরের ভিত্তি পর্যন্ত কেঁপে উঠতে লাগল। দরজার খিলটাও ক্রমশ ঢিলা হয়ে আসছে। চোখের সামনে সব দেখতে পাচ্ছি, কিন্তু তখন শরীরে এমন শক্তি নেই যে দুপা গিয়ে দরজা খুলে দিই অথবা চিৎকার করি। অতি কষ্টে দুটি কথা মুখ দিয়ে বেরুল, খুলছি বাবা। দরজার দিকে এগিয়ে গিয়ে এক মুহূর্ত ভেবে নিয়ে সাক্ষাৎ মৃত্যুর সামনে দরজা খুলে দিলুম। কারণ ভাবলাম দরজা যদি নিজের থেকে খুলি তবে হয়তো ডাকাতেরা প্রাণে নাও মারতে পারে, কিন্তু যদি কষ্ট করে তাদের দরজা ভাঙতে হয় তবে তার প্রতিশোধ ওরা আমাদের প্রাণের ওপরেই নেবে। দরজা খুলেই দেখলাম দরজার বাইরে কজন জোয়ান লোক দাঁড়িয়ে, হাতে তাদের বড় বড় ধারালো টাঙি। অন্ধকারের মধ্যেও জল জল করে জ্বলছে। সমস্ত ঘরখানাকে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে একবার পরীক্ষা করে নিয়ে সামনের লোকটা আমায় বললে, টাকা কোথায়? সতীসাধ্যী স্ত্রীলোক ছিলেন তোদের ঠাকুরমা। আমার জীবন বিপন্ন দেখে নিজের প্রাণের এতটুকু মায়া না করে সামনে এগিয়ে এসে বললেন, কিসের টাকা বাবা? লোকটা বললে, চালাকি রাখো, টাকা দাও, নইলে এই দেখছো তো। হাতের টাঙ্গিটা শূন্য একবার আন্দোলিত হলো। তোদের ঠাকুরমা এতক্ষণে যেন বুঝতে পেরেছেন, এমনি ভাব দেখিয়ে ম্লান হেসে বললেন,
ও, তোমরা খাদের টাকার কথা বলছো? সে টাকা তো আজ মাইনে দেওয়া হয়ে গেছে বাবা। বিশ্বাস না হয় এসো আমার সঙ্গে। উনি পাশের ঘরটার দিকে পা বাড়িয়ে দিলেন। ডাকাতেরা তাকে অনুসরণ করল। আমার তখনকার মনের অবস্থা বলে বোঝানো অসম্ভব। সমস্ত শরীরটা ঘামে ভিজে উঠেছে আর থরথর করে কাঁপছে। তখন ভাবছিলাম, টাকা যাক, জেল খাটব, তবু যদি এতগুলি প্রাণীর প্রাণ বাঁচে। কয়েকটা মুহূর্ত আমার এমনিভাবেই দাঁড়িয়ে কেটে গেল। তোদের ঠাকুরমা যে তখন ও ঘরে কি করছেন, বেঁচে আছেন না ডাকাতের হাতে প্রাণ দিয়েছেন, তাও জানি না। হঠাৎ তোদের ঠাকুরমা ছুটে এসে বললেন, ওগো এসো, ধরেছি। অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কি ধরেছ? চোর ধরেছি গো, সব কটাকে বন্দি করেছি ঘরের মধ্যে শেকল দিয়ে। তুমি এবার যত পারো চিৎকার করো। আমার শরীরে তখন বল ফিরে এসেছে, কণ্ঠে ভাষা ফিরে পেয়েছি। খুব জোরে চিৎকার শুরু করলুম, চোর চোর। পাশেই ছিল সাহেবদের আর বাবুদের কোয়ার্টার। তারা চিৎকার শুনে ছুটে এলেন। সাহেব বাইরে থেকে বন্দুকে কটা ফাঁকা আওয়াজ করলেন এবং আমার কাছে এসে গর্ব প্রকাশ করে বলতে লাগলেন, বাবু, ডাকু ভাগ গিয়া বাই দ্য ব্লাস্ট অব দ্য গান পাউডার। হেসে বললাম, অল কনফাইন্ড, গিন্নি ডু স্যার। সাহেব এবং অন্যান্য সকলেই ব্যাপারটা বুঝে আশ্চর্যান্বিত হলেন। থানায় খবর দেওয়া হলো। অনেক পুলিশ সঙ্গে নিয়ে এলো হরেন দারোগা। তোদের ঠাকুরমার জবানবন্দিতে জানতে পারা গেল, তার কাছ থেকে চাবি নিয়ে প্রথমে ডাকাতরা আয়রন চেস্টটা খুলতে গেল। তিনি তখন বাইরের বারান্দায় দাঁড়িয়ে এবং ডাকাতদের দুজন দরজায় কড়া পাহারা দিচ্ছে। অনেক দিন অব্যবহৃত থাকায় সেটা এমনই এঁটে গিয়েছিল যে তিনজন মিলেও সেটাকে খুলতে পারলে না। তখন অবশিষ্ট দুজনও ভেতরে গেল। গিন্নি সেই মুহূর্তে সাহসে ভর করে এগিয়ে গিয়ে দরজায় শেকল টেনে ডাকাতদের ঘরের মধ্যে বন্দি করে ফেলেছিলেন। দরজা খোলা হলে দেখা গেল ডাকাতদের সর্দার হয়ে এসেছে কুলি সর্দার মংরু। সাহেবদের, বাবুদের ও আমার কণ্ঠ থেকে একসাথে তীব্র ধ্বনি বেরুল, মংরু। হরেন দারোগা কিন্তু অন্য সুর গাইল। তার চোখ দুটো হয়ে উঠল উজ্জ্বল। ডাকাতদের হাতে হাতকড়া পরিয়ে দিতে দিতে সাহেবের দিকে চেয়ে যা বলল, তার ভাবার্থ এই ডাকাত সর্দারের খোঁজেই পুলিশ এতদিন ঘুরছিল। এ হচ্ছে এই তল্লাটের একজন নামজাদা ডাকাত, চরণ সিং। সে নানা জায়গায় নানা বেশভূষা ধরে ওই পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে বেরিয়েছে। বহুদিন পরে আজ এক বীর রমণীর উপস্থিত বুদ্ধির জন্য পুলিশ তাকে গ্রেপ্তার করতে পেরেছে। সাহেব আমাকে পুরস্কার দিতে চাইলেন এবং আমাকে গোপনে ডেকে বললেন, বাবু, তোমার স্ত্রী সাহসী ও বুদ্ধিমতী সন্দেহ নেই, কিন্তু কোম্পানির টাকাগুলো কোথায়? তোদের ঠাকুরমাকে জিজ্ঞাসা করে জানলাম তিনি সন্ধেবেলাতেই সেগুলো ভাঁড়ার ঘরে চালের হাঁড়ির ভেতর রেখে দিয়েছিলেন। সাহেব যার পর নাই খুশি হয়ে বললে, কালই তোমার মাইনে বাড়িয়ে দেব বাবু। কিন্তু হরেন দারোগা আমাকে গোপনে ডেকে বললে, শুনছেন মশাই, চরণ সিংয়ের প্রকাণ্ড দল, যে যতবার ওকে ধরিয়ে দিয়েছে তাকে সব অংশে প্রাণ দিতে হয়েছে ওর দলের হাতে। আপনি কালই চাকরি ছেড়ে দিয়ে বাড়ি চলে যান, প্রাণে বাঁচলে অনেক টাকা রোজগার করতে পারবেন।
আমিও পরদিনই সকালে চাকরিতে ইস্তফা দিয়ে বাড়ি ফিরলাম। এই পর্যন্ত বলে ঠাকুরদা থামলেন। আমরা স্তম্ভিত, বিস্মিত ও ঠাকুরমার বীরত্বে মুগ্ধ।